ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি কোন পথের রাজনৈতিক বন্দোবস্ত। আমরা কোন পথের রাজনৈতিক বন্দোবস্তের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো এবং সেই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানিত প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিক কালাম রয়েছেন আমাদের সাথে। শফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইস্পানি মির্জা শুভরাত্রিতে। দর্শক, আর একদিন পরেই 5ই আগস্ট হাসিনা পতনের 1 বছর, সেটি 1 বছর পার হবে এবং সেই 1 বছরের যে নানা রকম কর্মসূচির মধ্যে দিয়ে জুলাই মাস জুড়েই কিন্তু সকল সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো নানা রকম আয়োজন সেখানে করছিল, ছাত্র জনতার নানা রকম উপস্থিতি সেখানে ছিল। সেভাবে গত 15 বছরে যে শাসন আমলের দুষ্কর্ম, অন্যায়, অত্যাচার, গুম, খুন, হত্যা, অর্থ পাচার সব কিছু মিলিয়েই কিন্তু গণ-অভ্যুত্থান যেটি আমাদের ছাত্ররা ফ্রন্ট সারিতে ছিল তার একটা বিস্ফোরণ সেদিন ঘটেছিল এবং সেই 5ই আগস্ট কিন্তু আমরা যেটা বলে থাকি সেটা স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় একটি কালো দাগ, যেখানে এত মানুষকে একসাথে এই অল্প সময়ের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আপনি এখন সরকারের সাথে যুক্ত, কিন্তু আপনি যখন 5ই আগস্টের সময় সে সময় কিন্তু আপনি সাংবাদিক ছিলেন, একটা আন্তর্জাতিক গণমাধ্যমের আপনি ব্যুরো চিফ ছিলেন। আমরা এই কোন পথে রাজনৈতিক বন্দোবস্ত, সমসাময়িক রাজনীতি সে কথা বলবার আগে আপনার কাছে যদি একটু জানতে চাই যে আপনি ফিরে দেখা জুলাইকে সেই সময় আপনার সরাসরি সাংবাদিকতা যুক্ত ছিলেন, আপনি কীভাবে দেখছেন? আমি তো প্রথম থেকেই এটা কভার করছিলাম, জুলাইয়ের প্রথম থেকেই, এবং আমি সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে স্টুডেন্টদের যে অভূতপূর্ব সাড়া প্রথম থেকেই। আপনি যদি জুলাইয়ের প্রথম থেকেই যখন ওরা মোমেন্টামটা বিল্ড আপ করে, এবং আরেকটা বড় জিনিস ছিল মেয়েদের উপস্থিতি, প্রত্যেকটা ইয়েতে মেয়েদের উপস্থিতি, এবং ওরা যেটা করেছে যে ধাপে ধাপে প্রথমে ওরা ছিল ঢাকা ইউনিভার্সিটি, মেজর 2-3টা ইউনিভার্সিটি, আস্তে আস্তে সারা দেশে এটা ছড়িয়ে পড়ে। বাংলা ব্লকেট করলো, ওইটা হলো, এবং তারপরে 14 তারিখে শেখ হাসিনা যে প্রেস কনফারেন্স করলো, করার পরে দেখলেন যে রাজাকার যে টন্টিং করছিলেন সেটাকে কি ভয়ানক একটা রিয়াকশন। সমস্ত যারা যারা যেখানে ডরমিটরি ছিল, হল ছিল, সেখান থেকে ছেলেমেয়েরা বের হয়ে আসলো, এটা একটা পায়। তারপরে 16 তারিখে তো আবু সাইদ শহীদ হলেন, আবু সাইদ, ওয়াসিম শহীদ হলেন, 6 জন শহীদ হলেন। ওই দিনের পরে আসলে তারা তেমন একটা এটাকে ওরা চাচ্ছিল যে পুরো পাবলিক ইউনিভার্সিটিগুলোকে বন্ধ করে দিয়ে এই আন্দোলনটাকে মেরে ফেলতে, এই আন্দোলনকে একদম ভ্যানকুইশ করতে। তো সেই জায়গায় যেটা হয়েছে যে যখন পাবলিক ইউনিভার্সিটিগুলোকে ভ্যাকেট করা হলো, হলগুলোকে, একদিন পরে 18 তারিখেই দেখেন, 17 তারিখে তো ওরা গায়েবানা জানাজা বললো, 18 তারিখে লাখ লাখ ছেলে বের হয়েছে বাংলাদেশের, যে যেখানে আছে, প্রাইভেট ইউনিভার্সিটি ছিল। এবং ওই 18 তারিখ থেকে এটা তখন ডিগনিটির প্রশ্ন যে আমরা কি এই ধরনের একটা শেখ পরিবার দ্বারা একটা রাজতন্ত্রে বাস করব, নাকি আমরা আসলে সত্যিকার অর্থে একটা রিপাবলিকে বাস করব, যেখানে আমাকে একটা সিটিজেন হিসেবে দেখা হবে, যেখানে আমার রাইটসটা সমুন্নত থাকবে। এই যে 18 তারিখ, এবং 18 তারিখে আপনি দেখেন ভয়ানক খুন হয়েছে, প্রায় 100 জন মারা গেছে। 19 তারিখেও ডেডলি ছিল। তারপরে 18 তারিখে তারা ইন্টারনেটও শাটডাউন করে দিয়েছে। ইন্টারনেট শাটডাউন করে আপনার ছিল যে আপনি একটা ভয়ানক রকমের একটা হত্যাযজ্ঞ করবেন, করে এটাকে আবার কন্ট্রোলে আনবেন, সেটা ওরা পারে না। এটা 18 তারিখেই দ্যাট ইজ গান, বিয়ন্ড এনি কন্ট্রোল। তারপরে তো তারা দিনকে দিন এটা মোমেন্টাম বিল্ড আপ হয়েছে, মোমেন্টামে রেড কার্ড দেখানো হলো, এবং শেষে যে ইভেন আর্মির তরফ থেকেও একটা বলা হয়েছে যে গুলি যাতে না করে। হ্যাঁ, একটা আইসোলেটেড ইনসিডেন্ট ছাড়া আর্মির তরফ থেকে তো তেমন একটা গুলি, সেখানে আর্মি একেবারেই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে শেষে যে ওদেরকে 6 জন লিডারকে অ্যারেস্ট করা হলো, করার পরে দেখা যায় যে ওরা যেই নূরদের সময় দেখেন 2018 সালে যখন নূরকে ওরা অ্যারেস্ট করলো বা নূরকে একটু আইসোলেট করে ফেললো, তখন কিন্তু এই বৈষম্য বিরোধী, তখনকার যে কোটা বিরোধী আন্দোলন, এটা আর মোমেন্টাম পায় নাই। আর এইবার এরা যেটা করেছে যে ওকে 6 জন অ্যারেস্ট হয়েছে, নাহিদ, আসিফ, সার্জিস, তারপরে হাসনাত, তাবাসসুম, আর একজন এরা আবু বকর মজুমদার, এরা অ্যারেস্ট হয়েছে। ওকে, অল্টারনেট লিডারশিপ গ্রো করেছে, তারা এটাকে মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে গেছে। এই যে
মানে থিঙ্কিংয়ের মানে খুব ম্যাচুরিটি, এটা তো আনবিলিভেবল। এবং ওরা আবার দেখেন হাইডিং থেকে, এটা বাংলাদেশে অলমোস্ট লাইক এ গেরিলা ওয়ারের মতো, যে আপনি হাইডিংয়ের থেকে আপনি একটা সুসজ্জিত একটা দেশের এই মানে যার সিক্রেট এজেন্সিগুলো পাওয়ারফুল, যার ডিজিএফআই এনএসআর মতো বড় ইন্টেলিজেন্স এজেন্সি আছে, বা ডিবি এসবির মতো পুলিশের একটা ডেডিকেটেড আছে যে যারা পলিটিক্যাল পার্টিগুলোকে দৌড়ের উপরে রাখে, সেই জায়গায় দেখেন এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো সিক্রেট লোকেশনে থেকে মুভমেন্টটা টেনে নিয়ে গেছে। তারপরে তখন এরা বাধ্য হলো এদেরকে ছাড়ার পরে ওরা কিন্তু মোমেন্টাম লস করে নাই। ওরা 3 তারিখেই এক দফা দিয়ে দিয়েছে। 4 তারিখে ওরা প্রথম অ্যাটেম্প নিয়েছিল আসলে গণভবনের দিকে যেতে। আপনি যদি দেখেন 4 তারিখের কিলিংটা বেশিরভাগই হচ্ছে ফার্ম গেটের এই পুরো এই আশেপাশের এই জায়গা দিয়ে, ফার্ম গেট থেকে শুরু করে একদম পিজি হসপিটালের কাছ পর্যন্ত এই পুরো এই যে সেন্ট্রাল ঢাকার এই জায়গা জুড়ে ভয়াবহ কিলিং হয়েছে। তারা নিশ্চিত ছিল যে এই লোকগুলো মার্চ করে করে গণভবনের দিকে আসবে, এইটাকে কীভাবে প্রতিহত করা যায় 4 তারিখে। এবং 4 তারিখে ওরা যেটা 6 তারিখে যেটা ছিল যে 6 তারিখে মার্চ করে ঢাকা, দে আর ইনভাইটিং পিপল টু মার্চ টু ঢাকা, তো সেই জায়গায় ওইটা 6 তারিখেরটা 5 তারিখে নিয়ে আসছে এবং তাতেই হয়ে গেছে। মানে এমনি কি কারণে 6 তারিখটা 5 তারিখে আনা হলো? ওরা মোমেন্টামটা ধরে রাখতে চেয়েছে। আচ্ছা, যে একদিন দেরি করলেই এরা রিল্যাক্স হয়ে যাবে, সিকিউরিটি ফোর্সগুলো একটা পাবে, এক ধরনের রিল্যাক্স করা বা নিজেকে একটু রেস্ট নেওয়ার একটা পাবে। কেননা সিকিউরিটি ফোর্সও তো তারও তো সারাদিন ধরে ডিউটি করতে হচ্ছে। যে পুলিশটা এই হত্যাযজ্ঞে আছে সে তো সকালের থেকে রাত পর্যন্ত সে রাস্তায় আছে। এত ভয়াবহ বিষয় না, আপনি কত ঘন্টা রাস্তায় থাকতে পারবেন? তো সেই জন্য ওরা দেখলো যে একে পুলিশকে আরও টায়ার্ড করা, ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে আরও টায়ার্ড করা, তাকে স্ট্রেচ করে ফেলা, এটা আমি বলবো যে একটা ব্রিলিয়ান্ট একটা মুভমেন্ট ছিল অল থ্রু, এবং খুবই ক্যালকুলেটেড। এবং এর মধ্যে তারা যেটা করেছে, ধরেন আপার ক্লাসের মানুষ, উত্তরার লোকগুলোও যখন আন্দোলনে নেমেছে, আবার আমি তো ধনিয়া ছেলে ছিলাম, আমি এখন এদিকে এসে পড়েছি, যাত্রাবাড়ি, শনিরাখড়া, মাতোয়ালের ছেলেরাও নেমেছে, ঢাকায় যেমন নেমেছে, পুরো সারা বাংলাদেশের প্রত্যেকটা শহরে শহরে নেমেছে। বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, বড় বড় স্কুল, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং কলেজ, সমস্ত স্টুডেন্টরা নেমেছে। নার্সিং কলেজ কে নামে নাই আপনি বলেন? সে জায়গায় এই বিষয়টা আলোচনা করে আমরা অন্য আলোচনা যাব। সে জায়গায় এই যে যখন এই হত্যাযজ্ঞটা চলছিল, হাসপাতালে চিকিৎসা পাচ্ছিল না, আমরা দেখেছি ঢাকা মেডিকেলে যখন চিকিৎসা নিতে যাচ্ছিল সেই চিকিৎসারত অবস্থায় আহতদেরকে উপরে আক্রমণ করা হচ্ছিল, সঠিক মৃত্যুর হিসাব পাওয়া যাচ্ছিল না। অনেকে দেখেন এই যে কয়েকদিন আগে মাইলস্টোন ট্র্যাজেডি হলো, খুবই মানে স্যাড একটা বিষয়, ট্রাজিক একটা বিষয়, অনেক ছেলে মেয়ে মারা গেল। তখন কেউ আমাদের সুশীল সমাজের কেউ সামন্তলাল সেনের কথা বললেন, যে সামন্তলাল সেন অ্যাজ ইফ উনি এইগুলো করতে পারবেন। অথচ এই সামন্তলাল সেনই কিন্তু তখন কি ছিলেন না, হেলথ মিনিস্টার ছিলেন না। এবং ওই হেলথ মিনিস্টার থাকার সময় দেখেন এই যে ছেলে মেয়েগুলো অন্ধ হয়ে যাচ্ছে, সে ট্রিটমেন্ট পায় না। যেই ছেলেটার চোখে গুলি লেগেছে তাকে যদি আমি 6 ঘন্টার মধ্যে তাকে ট্রিটমেন্ট দিতাম, সে বেঁচে, তার চোখটা অন্ধ হতো না। অনেক ছেলে মেয়েকে অনেক প্রাইভেট ক্লিনিকের এরা আপনার চিকিৎসা দিতে পারে নাই গভর্নমেন্টের ভয়ে। আপনাকে নিয়ে আসছে, যা দেখে যে অনেক ডাক্তার কি করেছে, আপনি আসছেন হচ্ছেন যে আপনি এই ক্ল্যাশে আপনি ও পুলিশের গুলিতে আহত হয়েছেন, ওরা দেখিয়েছে যে না ওনার পেটে আলসার, যাতে আপনাকে চিকিৎসা করা যায়, যাতে ইন্টেলিজেন্স এজেন্সির লোকরা যে হাসপাতালের রেজিস্ট্রি নিয়ে আসছে, কোথায় কোথায় হচ্ছে, হাসপাতালে 7 জন 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। সবচেয়ে যেটা আমি যে অ্যালিগেশনটা শুনেছি সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে তো এই পেশেন্টগুলো আসে, মানে এটাই নিয়ম বাংলাদেশে, কারণ ওরা এই ইমার্জেন্সিটা ডিল করতে পারে। ওইখানে ইভেন রক্ত পায় নাই, রক্ত পর্যন্ত হয় নাই,
রক্ত চুরি করে অন্যান্য ছোট ছোট এই যে রিদম বিড়ি, এদের ব্লাড ব্যাংক, এদের থেকে নিয়ে আসা হয়েছে। এরা এসে 1200 ব্যাগ রক্ত দিয়ে গিয়েছে। এবং কিছু কিছু ডাক্তার, আপনি অনেকে তো ধরেন ডাক্তারদের মধ্যে অনেকে তো ছাত্রলীগের লোক ছিল, ঠিক না? এরা তো চেষ্টা করেছে যে যাতে চিকিৎসা না পায়। তা আর এক গ্রুপ ডাক্তার তারা ভলান্টিয়ারিং এসে ওইখানে দাঁড়িয়ে থেকে চিকিৎসা দিয়ে গেছে। সে কিন্তু ওইখানে ঢাকা মেডিকেল কলেজে সে স্টুডেন্টও না বা ওইখানে ডাক্তারও না, সে এসে ভলান্টিয়ারিং করছে, নার্সরা এসে ভলান্টিয়ারিং করছে। এটা তো একটা অ্যামেজিং সময়। এবং এই যে তাহলে এই যে লোকটা তো তখন হেলথ মিনিস্টার ছিল, আপনি যদি ঠিক মতো ইন্টারভেনশন করা হতো। সেনের কথা বলছেন, অনেকে তো বলছেন যে এই আগুন লাগায় তিনি আসলে মিরাকেল। তাহলে উনি তখন কি করলেন? আমাদের বাচ্চা ছেলেগুলো অন্ধ হয়ে গেল, কয়েকশো ছেলে মেয়ে, অনেকের হাত পা কেটে পা কেটে ফেলা হয়েছে, তারা কি চিকিৎসা পেয়েছে ঠিক মতো? আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি, একটু রাজনৈতিক বন্দোবস্ত, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আসি। আমরা প্রত্যেকেই নানা রকম সোশ্যাল মিডিয়ার দ্বারা আক্রান্ত হই বা আক্রান্ত করি, দুটোই কিন্তু। তো সেক্ষেত্রে আমরাই কেউ কিন্তু এটার ঊর্ধ্বে নয় যে আক্রান্ত হওয়া থেকে কিন্তু কেউ নয়। সেটি যাই হোক, কিন্তু অনেক সময় অনেক জনপ্রিয় নয় কিন্তু সঠিক কথাকে কিন্তু বলতে হয়। অনেক জনপ্রিয় সরকারকে কিন্তু অনেক সময় অনেক অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়। নিশ্চয়ই আমাদের মনে আছে একসময় ঢাকা শহর থেকে যখন রিক্সা তুলে দেওয়া হয় মেইন ভিআইপি রোড থেকে, তখন কিন্তু এটা একটা ভীষণ বড় চ্যালেঞ্জ ছিল, একটা অজনপ্রিয় সিদ্ধান্ত ছিল, কিন্তু আমাদের মেইন সড়ক থেকে রিক্সা তুলে দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে অনেক সময় অনেক কথাই আপনি বলেন, সেই কথাগুলোর মধ্যে দেখা যায় কথাটা সত্যি, কিন্তু হয়তোবা জনপ্রিয়তা পাওয়ার ক্ষেত্রে সেটি হয়নি। আমরা যদি একটু আসি যে 5ই আগস্ট, যেটি আমরা বলছিলাম যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে, সেখানে আমরা শুনতে পাচ্ছি যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা, শুনতে পারতে উনি বলাই হয়েছে। তো এই ঐতিহাসিক যে ঘোষণাপত্র পাঠ করা হবে, আপনি ভিতরে আছেন, আপনি যদি কিছু জানেন যে সেখানে কি হবে, 26টি বোধহয় আমরা গণমাধ্যমে দেখেছি। কিছু কিছু দল বলছেন যে তারা সেই ঘোষণাপত্রের কিছু তারা এখনো হাতে পাননি। 2-3টি দলের সাথে কথা বলে করা হচ্ছে কিনা, যদি এটা ঐক্যমত্য কমিশনের বিষয়, তবুও যেহেতু আপনি আভ্যন্তরীণভাবে মাননীয় প্রধান উপদেষ্টার নানা কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, এই যে নানা অভিযোগ অনুযোগ, এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি হয়েছে? না, আমার এই মানে কাদের সাথে ডিসকাশন হয়েছে এই বিষয়টা আমি আসলে জানি না। বাট আমি যেটা জানি যে এই যে ডিক্লারেশন মানে প্রোক্লেমেশন যেটা হবে, ঘোষণাপত্র, সেইখানে আমরা যারা জুলাইয়ে ছিলাম, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা ছিল, সমস্ত পলিটিক্যাল পার্টি যারাই ছিল, তাদের অ্যাসপিরেশন, তাদের আশা আকাঙ্ক্ষাটা কি, তারা কি ধরনের বাংলাদেশ চাচ্ছেন, তারা কেন জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ালেন, এই পুরো এটার ঐতিহাসিক প্রেক্ষাপট, এবং তারা সামনে কি চান, বাংলাদেশকে কি হিসাবে দেখতে চান, সেইটার পুরো জিনিসটা এই ঘোষণাপত্রে আসবে। কি ধরনের বাংলাদেশ ওনারা চান। তো সেখানে কি সব রাজনৈতিক দলগুলোর সাথে বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা তারা দেখেছেন? এটা ক্যাবিনেট বলতে পারবে, এটা ক্যাবিনেট তো এই বিষয়গুলো দেখছেন, তারা জানেন কার সাথে কথা বলেছেন। বাট আমি এই সাইডটুকু আমি জানি, আমি আমার পার্টটুকু বললাম আপনাকে, যে সেখানে আসলে জুলাইয়ের যারা এই চেতনার সাথে যুক্ত তারা কি চান সেটাই সেখানে ওরা মানে কি জন্য আমরা সবাই জুলাই জড়ো হলাম। এই যে 15-15.5 বছরে যে গুম খুন, আপনি তো শুরুই করলেন এটা দিয়ে, রাহাজানি, তারপরে করাপশন, এই যে এটার বিরুদ্ধে যে মানুষ জেগে উঠলো, হ্যাঁ, এক পরিবারতন্ত্রের পরিবারের প্রজা থেকে মানুষ যে একটা রিপাবলিকে যেতে চাচ্ছে, যে না আমি আমার ডেমোক্রেসিকে আমি রেস্টোর করতে চাচ্ছি, আমি যেখানে আমার ভোটের অধিকার আছে, আমার ভোটটা কেউ কেড়ে নিবে না রাতের বেলায়। তো সেই যে অ্যাসপিরেশনটা, আমার যে ডেমোক্রেটিক যে অ্যাসপিরেশন, সেই জিনিসটা প্রতিফলিত হবে, সেটা আমি এটা আমি একটু আপনাকে বলতে পারি। এবং এটা 5 তারিখ 5টার সময় ঘোষণা করা হবে। মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন না? আমি এখনো এই বিষয়টা কালকে আমরা বলতে পারবো আপনাকে। কে ঘোষণাটা? হ্যাঁ, কালকে আমরা বলতে পারবো এই বিষয়টা। সেটা কি পাবলিকলি করা হবে বা অবশ্যই আমরা তো এটা সব ওনারা তো বলেইছেন, তো পলিটিক্যাল পার্টিগুলোর সামনেই এটা হবে। আমরা যে প্রথম স্টেটমেন্ট গতকালকে দিয়েছি সেখানে তো আমরা স্পষ্ট করেছি, মানে কোনো মঞ্চে পার্টির নাম আমরা এটা জানি না এটা কিভাবে হচ্ছে, বাট কালকে তো আমরা বলেছি যে অ্যানাউন্সমেন্ট এইভাবে হবে। তো
তো 8 তারিখে তো মাননীয় প্রধান উপদেষ্টার 1 বছর পূর্তি হতে যাচ্ছে। তিনি হাসিনার পতনের পর রাষ্ট্রের দায়িত্ব পালন করবার সেটি, এবং 5 তারিখে তো তার পতন দিবসই পালিত হবে। তো এর মধ্যে কি মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে কোনো রকম কোনো ভাষণ দেবার কোনো অভিপ্রায় আছে কিনা, আপনার কাছে কি মনে হয়, বা আপনাদের কোনো এই বিষয়টা আমরা homework কালকে করা আছে বলতে কিনা? পারবো উনি কি দিতে চাচ্ছেন কিনা, এই বিষয়টাও আমরা কালকে বলতে পারবো। এখন পর্যন্ত আমরা এখনো কোনো শিডিউল এরকম কিছু হয়নি। এমনি কি মনে হয়, আপনাদের কোনো ধারণা আছে কিনা যে? না, আমার মনে হয় দিলে তো ভালো, যদি দেন একটা বর্ষপূর্তি উপলক্ষে সবাই তো এক্সপেকটেশন করছেন যে একটা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। আমি এরকম রিপোর্টও দিলাম, বাট সোফার আমি কালকের মধ্যে এগুলো জিনিস হয় কি, আমরা এত বেশি জুলাই প্রোক্লেমেশন, জুলাই সনদ নিয়ে ব্যস্ত ছিলাম, এবং তারও 2 দিন আগে ইউএস বাংলাদেশ ট্যারিফ নিয়ে ব্যস্ত ছিলাম। তো এই দিকে আসলে লক্ষ্যই করা যায়নি অনেক ক্ষেত্রে। তো সে ফলে আমি বলতে পারি যে অবশ্যই সবার এক্সপেকটেশন আছে যে চিফ অ্যাডভাইজার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তো এটা আমি কালকে বুঝবো যে এটা হচ্ছে কিনা বা এইরকম প্ল্যান আছে কিনা। সে ভাষণে কি থাকতে পারে বলে কোনো ইঙ্গিত আছে কিনা আপনার না, কাছে? অবশ্যই যদি সেরকম ভাষণ হয়, উনি যদি ভাষণ দেন, তাহলে তো আমরা 1 বছরে কি করলাম, সামনের দিনগুলোতে আমরা কি করতে যাচ্ছি, হ্যাঁ, ইলেকশন কবে নাগাদ হতে পারে, এই ধরনের বিষয় আসতে পারে যদি হয়। আমি এখনো আই ক্যান্ট সে এনিথিং, বাট বিষয়টা আমি বলতে পারি যে পুরো 1 বছরে আমাদের আমাদের তো একটা হাল খাতা হয়েছে, ঠিক না? আপনারা অনেকে অনেক রকম কথা বলছেন, কেউ বলছেন আমরা খুব সুপার সাকসেসফুল, অনেকে বলছেন যে না, এই গভর্নমেন্ট তেমন একটা পারছে না। তো আমরা আমাদের যে অবস্থানটা আমরা বলবো যে এই কাজগুলো আমরা করেছি, যদি ভাষণ হয় আর কি। এই যে আমরা গণমাধ্যমে দেখেছি 2-1 জন বলছেন যে সরকারের ভিতরে সরকার আছে, আপনি তো সরকারে আছেন, আপনার কাছে না, আমার এটা মনে হয় না। কেননা আপনি যদি আমরা যদি ক্যাবিনেটের মিটিংটা যদি ডাইরেক্ট টেলিকাস্ট করতে পারতাম, তাহলে আপনারা বুঝতেন যে কতটা ওনারা খুব ওয়ান টিম, খুব ভালো কোহেসিভ একটা টিম, তারা খুব যথেষ্ট, এবং এটা খুব প্রাণবন্ত আলাপ আলোচনা হয়। এবং আমি বলবো যে আমি নিজে এনরিচড হয়েছি, আমি সমৃদ্ধ হয়েছি এই আলোচনাগুলো শুনে। আমি প্রত্যেকটা মিটিংয়ে তো আমার থাকতে হয় অ্যাজ এ প্রেস সেক্রেটারি হিসেবে, এবং আমি বলবো যে ব্রিলিয়ান্ট আলোচনা হয়। একজন যে আলোচনা সবাই টেক পার্ট করেন, অ্যান্ড মধ্যে আমি এটা দেখি না। এটা প্রায় আমরা শুনি যে ক্যাবিনেটের ভিতরে আর একটা ক্যাবিনেট, আমি এটা জানি না কেমন, যে যার কাজগুলো করছেন, তো একজনের কাজ করছেন, এবং তারা আসলে সত্যিকার অর্থে প্রচুর লোড নিচ্ছেন। একজন বিশেষ করে আপনি ধরেন অনেকের তো মাল্টিপল মিনিস্ট্রি চালাতে হচ্ছে। হ্যাঁ, আগে যেমন মিনিস্টারই ছিল 60-70 জন, সেখান থেকে অ্যাডভাইজারি কাউন্সিল কত 24-25 জন। তো এইখানে আপনি বুঝেন, তাহলে অনেকে তো অনেক মাল্টিপল মিনিস্ট্রি চালাতে হচ্ছে, এবং এটা সারা দিন তার আসলে এই ফোকাসটা দিতে হয় যে এইটা কি হলো, ওইটা কি হলো। আবার আমরা জানি যে আমাদের সময়টাও বেশি নাই, হ্যাঁ, সময়টা বেঁধেই দেওয়া হয়েছে যে এর মধ্যে আমার কি। তো এর মধ্যে আমি তো অবশ্যই চাইবো যে কিছু একটা অ্যাচিভ মানে সময় বেশি নাই বলতে সরকারের সময় বেশি নাই বোঝাচ্ছে? অবশ্যই। মানে কতদিন আছে বলে মনে হয়? না, প্রফেসর ইউনূস তো অলরেডি বলেছিলেন যে আগের যে ভাষণে জাতির উদ্দেশ্যে উনি বলেছিলেন যে এপ্রিলের প্রথম 15 দিনের মধ্যে ইলেকশন হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে যদি রিফর্ম আর প্রোগ্রেস হয়, তাহলে সেক্ষেত্রে রিফর্ম অ্যান্ড ট্রায়ালের ক্ষেত্রে সেটা ফেব্রুয়ারিতেও আসতে পারে। তো এই যে 2টা ডেট তো দেওয়া হয়েছে, তো ফলে আমরা তো আমাদের জায়গাটা বেঁধে দিয়েছি যে এর বাইরে যাবে না। তো ফলে আমরা তো এই সময় যা মিনিস্ট্রি আছে তারা তো চাবেন যে এই সময়ের মধ্যে আমরা কি অ্যাচিভ করতে পারি, কি কাজ করতে পারি, সেই কাজটা তো তারা চেষ্টা করছেন যে কত ত্বরান্বিত করা যায়, কত ভালোভাবে করা যায়। তো সে অবস্থায় যে অনেকে 2-1টি দল যারা বলছেন যে একটি দলের সাথে আলোচনা করেই যদি নির্বাচনের তারিখ সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু তারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তো এখানে কি অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝে কেউ মনে করে এই দল, কেউ মনে করে ওই দল, কেউ মনে করে এই যে পক্ষ বিপক্ষ, সেই জায়গার না, মধ্যে আপনি যদি ওই স্টেটমেন্টটা দেখেন, বলা হয়েছে যে যদি আমরা ট্রায়ালে এবং রিফর্ম, যেটা আমরা রিফর্ম যে আমাদের এজেন্ডা, বিশেষ করে
সনদের ক্ষেত্রে এইগুলো যেই পলিটিক্যাল পার্টির সাথে কনসেনসাস কমিশনে যে আলাপ হচ্ছে কনস্টিটিউশনাল রিফর্ম মেজর রিফর্মগুলো নিয়ে, ওইখানে যদি ভালো মানে সিগনিফিক্যান্ট প্রোগ্রেস হয় তাহলে আমরা তাড়াতাড়ি ইলেকশন করতে অসুবিধা কী? আমার মনে হয় সবাই চাবেন। আমরা তো চাই যে দ্রুত ডেমোক্রেটিক ট্রানজিশন হোক, গণতন্ত্রে যারা ইলেক্টেড গভর্নমেন্ট তার কাছে আমরা তাড়াতাড়ি আমাদের যে আপনারা আমানতটা দিয়েছেন এটা আমরা তাদের কাছে দিতে চাচ্ছি। প্রফেসর ইউনূস বারবার বলেছেন উনি ওনার আগের জায়গায় ফিরে যেতে চান, উনি তার যে কর্মমুখর যেই কাজগুলো করে উনি আনন্দ পেতেন, হ্যাঁ এখনও যে আনন্দ পাচ্ছেন আমি সেটা বলছি না, বাট ওনার তো ধরেন সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করছেন, 3.0 নিয়ে কাজ করছেন, হ্যাঁ মাইক্রো ক্রেডিট নিয়ে উনি কাজ করেছেন, তো সেই কাজগুলো তো ওনার অনেকগুলো কাজ রয়েও গেছে, ওগুলো উনি করতে চাচ্ছেন। তা বা আমি যেমন জার্নালিজমে ফিরতে চাই, বা আমাদের অ্যাডভাইজাররা যারা আছেন তাদের অনেক তাদের যেগুলো পুরনো যে কাজ সেখানে ফিরতে চান। তো ফলে আমাদের যে আমানতটা আপনারা দিয়েছেন যে না এই গভর্নমেন্ট তুমি এই কয়দিন চালাও, আমরা তো অবশ্যই চাবো যে কাজগুলো তাড়াতাড়ি করে এটা একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করতে। তাহলে এই যে পারসেপশনটাকেও তৈরি করবার চেষ্টা করে সরকারের মধ্যে 2-4 জন উপদেষ্টা আছেন, আপনি যদি বলছেন আপনি ক্যাবিনেটে থাকেন, আপনি পুরোটা ফলো করেন, সেখানে চমৎকার ব্রিলিয়েন্ট নানা আলোচনা হয়, নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা হয়, 2-4-5 জন উপদেষ্টা নিয়ে কথা বলবার চেষ্টা করে যে তারা চায় যে প্রলম্বিত হোক নির্বাচন। না, আমার মনে হয় না, আমি কাউকে পাইনি যারা বলছেন যে এটা প্রলম্বিত হোক। এটা আমাদের নামে অনেক তো মিথ্যা চলে, অনেক মিথ্যাচার আমাদের নামে অনেকে বলতে চান যে এটা আমি কোনো অ্যাডভাইজারকে পাইনি যে উনি বলছেন যে না প্রফেসর ইউনূস যে ডেটটা দিচ্ছেন তার চেয়ে আমরা আরও বেশি দিন থাকবো, এটা কেউ বলছেন না। কোন কোন মিথ্যাচারে বেশি আক্রান্ত আপনারা বা আপনি বিশ্বাস করেন? না, আমাদের নামে তো দেখো না ইন্ডিয়ান পত্রিকাগুলো প্রতিদিন মিথ্যাচার করে, এমন কোনো মিথ্যাচার মানে মিথ্যা বানানোরও তো আবার একটা আপনার ইমাজিনারি পাওয়ার লাগে, তো ওরা যে প্রতিদিন মিথ্যা, এবং অন্যান্য পত্রিকাগুলো করে, লোকাল পত্রিকাগুলো অনেক সময় করে ফেলে, লোকাল নিউজ মিডিয়াগুলো, তারপরে তো ফেসবুক এগুলো তো আছেই। সবচেয়ে বেশি মিথ্যাচার হলো টকশোতে এসে এরা জানেন যে এই গভর্নমেন্ট তো কারো মুখ বন্ধ করবে না, তো সমানে মিথ্যা কথা বলতে থাকেন একের পর এক, একটা দুইটা না, একের পর এক সে বলতে। আপনি আমাকে 30 মিনিট নিয়ে আসেন, ওই ভিডিওটা দেখান, আমরা বলছি এটা মিথ্যা, আমি ধরে 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 বলবো যে এটা মিথ্যা। কারণ আমরা তো কাউকে বলতে পারি না যে না এই ওর মুখ বন্ধ করে দাও বা এরকে টকশোতে ডেকো না। আগের গভর্নমেন্ট যেটা করতো, আপনি তো টকশো করেছেন, সবাইকে কি ইনভাইট করতে পারতেন? সবাই আপনার এখানে আসতে পারতো? আমরা তো এই কাজটা করি না। তো ফলে যে যার মতো একটা ওপেন ডে ফিল্ড ডে হয়ে রয়েছে, সবাই মাইক নিয়ে কে কত মানে বিদ্যুৎ গতিতে মিথ্যা কথা বলা যায়। এতে কি আপনার ডিমোরালাইজ হন কিনা? না, আমরা আমাদের কাজগুলো করছি, আমাদের সাথে জনগণ আছে, আমরা স্পষ্ট বুঝি যে জনগণ আমাদের সাথে আছে। এর ফলে যেটা হয় যে আমি মনে করি যে এর কারণে আমাদের ম্যাস মিডিয়ার উপরে, গণমাধ্যমের উপরে, এবং এখন ইউটিউব কেন্দ্রিক বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে গণমাধ্যম হচ্ছে বা যেভাবে ইনফরমেশন, তার উপরে এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে। এটা ভালো না, একটা ডেমোক্রেসির জন্য এটা ভালো না। জি দর্শক, আমরা রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কথা বলবার চেষ্টা করছিলাম এবং সেখানে ফিরে দেখা জুলাই নিয়ে কথা বললাম, মিস ইনফরমেশন ডিসইনফরমেশন নিয়ে কথা বললাম, সরকারের পরিকল্পনা নিয়ে কথা বললাম, এবং যেটি সর্বশেষে বুঝতে পারলাম এবং একেবারেই সাদামাটাভাবে অনস্ক্রিনতে বললেন যে সরকারের বিন্দুমাত্র কোনো আকাঙ্ক্ষা নেই যে তারা প্রলম্বিত করবার জন্য, ক্ষমতা থাকবার জন্য যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়ার পথে সরকার রয়েছে। আমরা একই আলোচনা নিয়ে ফিরবো আমাদের আজকের প্রিয় অতিথি মাননীয় প্রধান উপদেষ্টা সম্মানিত প্রেস সচিব জনাব শফিকুর আলমের সাথে। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। স্প্যানি মির্জা বসুবারাতিতে আমরা আবারও ফিরে এসেছি। আমাদের সাথে আলোচনায় রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা সম্মানিত প্রেস সচিব জনাব শফিকুল আলম। আমরা রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কথা বলছিলাম। শোবে, আপনি রাজনীতির মানুষ নয়, কিন্তু রাজনীতির মানুষদের সাথে এখন উঠা বসা দেখতে হচ্ছে, বলতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। আমরা যদি তিনটি প্রধান রাজনৈতিক শক্তি বলি, বিএনপি, জামাত এবং এনসিপি নতুন তরুণদের দল, তারাও কিন্তু এখন তাদের সারা দেশব্যাপী জুলাই কর্মসূচিতে সারা দেশে নানা অনুষ্ঠান শেষ করে, প্রোগ্রাম শেষ করে তারা ঢাকায় ফিরেছেন। আমরা দেখেছি যে আজকেই
তারা যেটা বলেছেন যে 24 দফা ইশতেহার তারা ঘোষণা করেছেন, যে প্রথম দফায় তারা বলেছেন যে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকের কথা বলেছেন, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের কথা বলেছেন, গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের কথা বলেছেন, এরকম 24 দফা তারা দিয়েছেন। এখন রাজনৈতিক বন্দোবস্তের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যদি এক ধরনের মতবাদ দেয়, সেখানে আবার জামাতের মধ্যে একটা দ্বিমত তৈরি হয়। এটি ডেমোক্রেসির বিউটি, সেটি ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বন্দোবস্তের মধ্যে দিয়ে সবসময় সবাই কিন্তু একটা কথা বলে যে ফ্যাসিজমকে ফিরতে দেওয়া হবে না। তাহলে এনসিপি যেটি যখন বলছেন যে তারা নতুন সংবিধানের সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন, বিএনপি উচ্চকক্ষ বা নিম্নকক্ষে এক ধরনের পদ্ধতিতে ভোট চাচ্ছেন, জামাত অন্যভাবে চাচ্ছেন, আপনি এই বন্দোবস্তের আসলে কি অবস্থায় চলছে, আপনার কাছে কি মনে হয়? না, আমরা তো অলরেডি যেটা রিফর্ম কমিশনের সাথে যে মিটিংগুলো হচ্ছে, কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর যে মিটিং হচ্ছে, সেটাও তো এক ধরনের পলিটিক্যাল বন্দোবস্তরই মিটিং, ঠিক না? আপনি একটা রাজনৈতিক বন্দোবস্ত তো করছেন। আপনি 50 বছর ধরে আপনি যেই কনস্টিটিউশন দিয়ে আপনি চলছিলেন, আপনি এসে দেখছেন যে যে না, এটার অনেকগুলো অ্যামেন্ডমেন্ট লাগবে, না হলে আমার হচ্ছে না, আমি আমার ডেমোক্রেসি শক্তিশালী হচ্ছে না। এই নিয়েই তো আলোচনা। এই যে আর্টিকেল 70 নিয়ে কি বড় ব্রিলিয়ান্ট একটা আলোচনা হয়েছে। তা সবাই বলছেন যে আর্টিকেল 70-র কারণে আমাদের ডেমোক্রেসি কোনোদিন শক্তিশালী হতে পারেনি। সবাই দেখা যাচ্ছে যে মানে যেটা রুলিং পার্টির এমপিগুলোও তার মানে একদম পার্টির বাইরে কোনো একটা মতামত দেওয়ার মতো তার কোনো ইয়ে হয়, সেটা তো আলোচনা হলো। সেই জায়গায় এটাও তো এক ধরনের পলিটিক্যাল বন্দোবস্ত। তা আমরা এই আমরা যেটা 72 সংবিধানে যেটা ছিল, সেই জায়গায় কোথায় কোথায় আমরা দেখছি যে উইকনেস আছে, যার জন্য আমার ডেমোক্রেসি উইক হচ্ছে, সেই জায়গাটা আইডেন্টিফাই করেই তো পলিটিক্যাল পার্টিগুলো নতুন একটা জায়গায় যেতে চাচ্ছেন। এইটাই তো রাজনৈতিক বন্দোবস্ত। এবং এটা যদি আমাদের ঠিক হয়, যদি ওনারা যেই রাজনৈতিক কনসেনসাসে আসবেন, এটা যদি ঠিক হয় যে না সবাই একমত হন, তারপরে তো আমরা 1-2টা ইলেকশন করে বুঝবো যে এটা টিকছে কিনা। আমরা যে কাজগুলো করলো, ওনারা এই যে কাজগুলো করলেন, এখন যেই নতুন নতুন চেঞ্জ আসলেন, এই চেঞ্জগুলো মানে সাস্টেইনেবল কিনা, হ্যাঁ, সেই জিনিসটা আমি তো ইলেকশনের পরে আমরা বুঝবো। কিন্তু এই যে এখন যেটি ইশতেহারে যেটি এনসিপি বললো যে নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক, না, এটা ওনারা তো অনেক আগে থেকেই বলছেন। মানে একটা পার্টি তো যেমন কমিউনিস্ট পার্টি বলে না যে আমরা আসলে এটা বাংলাদেশে মার্কসিজম বা সোশ্যালিজম আনবো, হ্যাঁ, ওনাদের কথাটা বলছেন। এটা যদি জনগণের থেকে ওনারা সেই ম্যান্ডেট পান, ওনার মধ্যে করবেন, এটা তো ওনাদের বিষয়, ঠিক না? তো সেক্ষেত্রে যে রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে ফাটল ধরছে কিনা? না, এটা আমি আমার রাজনৈতিক যেটা ব্লুপ্রিন্ট, আমি যেটা আমার যেটা চিন্তা ভাবনা, আমি তো সেটা সবার কাছে নিয়ে যাচ্ছি, জনগণের কাছে। বিএনপি তার চিন্তা ভাবনা নিয়ে যাচ্ছে, এনসিপি নিয়ে যাচ্ছে, বা নিয়ে যাচ্ছে, তারা সবাই। এটা একটা মার্কেট প্লেস, একটা মার্কেট প্লেস ফর আইডিয়াস। ওই পলিটিক্যাল পার্টি একটা আইডিয়াস নিয়ে আসতেছে, গুচ্ছ আইডিয়াস এরা আনতেছে, পিপল উইল চুজ। আমাদের এই গভর্নমেন্টের কাজটা কি, যাতে পিপল ভালোভাবে উইদাউট ইন্টারফিয়ারেন্স, উইদাউট এনি রিগিং, তারা যেন চয়েসটা মেক করতে পারে। তারা তাদের মতো চয়েস মেক করলো, এবং এটা একটা পিসফুল উৎসব মুখর পরিবেশে। আপনি কি মনে করেন কিনা যে যেটা মিশ্র প্রতিক্রিয়া, আমার কোনো মন্তব্য বক্তব্য নয়, সরকারের জনপ্রিয়তার ক্ষেত্রে যেভাবে সরকার এসছেন, এখন এসে 1 বছরের মাথায় এসে সরকারের জনপ্রিয়তার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জে পড়ছে কিনা? না, আমরা তো দেখছি না। আপনারা নিজেরা অপিনিয়ন পোল নেন না, আমরা তো সবাইকে ইনভাইট করি, যে এই সমস্ত পলিটিক্যাল পার্টি। আজকে দেখলাম একটা পত্রিকায় লিখেছে যে এই কারণে জনপ্রিয়তা কমে থাকতে পারে। আমার কথা হলো, জনপ্রিয়তা কমে থাকতে পারার আগে আপনি একটু টাকা খরচ করে নিজের একটা সার্ভে করেন না, অপিনিয়ন পোল নেন যে আসলে আমার জনপ্রিয়তা কমছে কিনা। আপনি তো না লিখেই আপনি বলে ফেলতেছেন যে এই গভর্নমেন্টের জনপ্রিয়তা কমে গেছে। আপনি আগে সার্ভেটা নেন, নেওয়ার পরে যদি সার্ভে বলে যে না এই গভর্নমেন্টের জনপ্রিয়তা ভালো রকমের কমে গেছে, তখন এসে লেখাটা লেখেন যে এই কারণে গভর্নমেন্টের জনপ্রিয়তা কমছে। তারা কি কারণগুলি বলেছে আমি জানি না, তারা কি কারণ বলছে। ওইটা পড়ার সময়টুকুও নাই আমার।
ঠিক তা আপনার কাছে কি মনে হয় জনপ্রিয়তার আমরা ঘাটতি? যথেষ্ট জনপ্রিয় আছি, যথেষ্ট। এই গভর্নমেন্টের নামে আপনি কোনো করাপশনের কোনো অভিযোগ পেয়েছেন? আমি তো দেখি না। গভর্নমেন্টের 2-4 জন আপনার প্রমাণ আনেন। না 2-4 জন উপদেষ্টা নিয়ে যেরকম কথা এসেছে। আমরা তো প্রমাণ চাই, অবশ্যই আপনি প্রমাণ আনলে সে অনুযায়ী অ্যাকশন হবে। হ্যাঁ, আপনি এই গভর্নমেন্ট যথেষ্ট ট্রান্সপারেন্ট, যথেষ্ট জনবান্ধব, এবং সে খুব দ্রুত অনেকগুলো কাজ করতে চাচ্ছে। যে কাজটা হয়তো অন্য কোনো গভর্নমেন্টের পক্ষে 4-5 বছর লেগে যেত, তারা সেটা 1-1.5 বছরে করার চেষ্টা করছে, এবং অনেক ক্ষেত্রে অ্যাকমপ্লিশ হয়েছে। খুব দ্রুত কাজগুলো করতে চাচ্ছে। এটার যে বেনিফিট, এটার যে রিফর্ম যেটা এই গভর্নমেন্ট যেগুলো নিয়েছে, সেটা জনগণ অনেক বছর ধরে পাবে। এবং আমি সবাইকে আহ্বান করব, আপনার টেলিভিশন স্টেশন, নিউজ পেপার, সবাইকে আপনারা প্রতি মিনিস্ট্রি ধরে ধরে আপনারা রিপোর্ট করেন যে আমরা কি কি রিফর্ম করেছি। ল মিনিস্ট্রিতে কি করেছি, আপনি শিপিং মিনিস্ট্রিতে কি করেছি, ওয়াটার রিসোর্সে আমরা কি করেছি, এনভায়রনমেন্টে কি করেছি, লোকাল গভর্নমেন্টে কি করেছি, হেলথে কি করেছি। আপনারা নিজেরা নিজেরা রিপোর্ট করেন, দেখেন আমরা কি কাজটা করেছি, আদৌ কাজ করেছি কিনা। সেক্ষেত্রে যেটা বলা হয় যে শ্রীলঙ্কাও কিন্তু একই অবস্থা হয়েছিল। সেই শ্রীলঙ্কারও কিন্তু সরকার বা রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। অল্প কয়েকদিন পরেই কিন্তু দেশে আসার পরে তারা একটা জাতীয় নির্বাচন দিয়ে দিল। নির্বাচনের পরে তাদের যে অর্থনৈতিক ভঙ্গুরতা ছিল, তারা কিন্তু সেই অবস্থা থেকে ফিরে এসেছে। তো বলা হয় বাংলাদেশে কেন এত সময় লাগলো? কত সময় লেগেছে আপনি দেখেছেন? 1 বছর পার হলো। ওরা কত দিনে ওরা ইলেকশন দিয়েছে? ওরা কি খুব দ্রুত দিতে পেরেছে? এটা হয় নাই তো, ওরা সময় নিয়েছে। ওরা ফার্স্টে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট এসে রনিল বিক্রমার সঙ্গে ও বোধহয় কয়েক বছর ছিল, তারপরে যে তারা ইলেকশনটা দিয়েছে। তো শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের থেকে শ্রীলঙ্কা এখনো ইকোনমিক্যালি কাম ব্যাক করতে পারেনি। আমরা অলরেডি উই হ্যাভ মেড এ কাম ব্যাক। আজকে আপনি শেয়ার মার্কেটে দেখেন না, শেয়ার মার্কেট চাঙ্গা হয়েছে। আমরা ইনফ্লেশন, আর মানুষের জীবনযাত্রা ব্যয় কমে আসছে। তারপরে আমরা সরকারি কর্মচারীদের আমরা ওয়েজ হাইক ঘোষণা করেছি, পে স্কেল ঘোষণা করেছি, এবং এটার ইম্প্যাক্ট পুরো ইকোনমিতে ছড়িয়ে যাবে। তারপরে ডলারের রেট, আপনি প্রথম কত বছর পরে টাকা ডলারের এগেনস্টে তার অ্যাপ্রিসিয়েট হচ্ছে, মানে টাকা শক্তিশালী হচ্ছে। হ্যাঁ, তারপরে ধরেন রিজার্ভ বাড়ছে। রিজার্ভ গত বছর কিছুই ছিল না, যা ছিল সেটা আমি কি কোম্পানিগুলো দেনা শোধ করব নাকি রিজার্ভটা রাখবো, এই অবস্থায় ছিলাম। আদানির মতো একটা ইন্ডিয়ান কোম্পানি, যার সাথে চুক্তি নিয়েই অনেক কথা আছে, সেই তার হুঙ্কারে আমি অস্থির। আমারটা ডলার দিচ্ছে না, উনি পালিয়ে আদানির $950 মিলিয়ন না দিয়ে, 900 মিলিয়ন ডলার না দিয়ে পালিয়ে চলে গেছে। শেভরন আমেরিকান কোম্পানি, তার $200-250 মিলিয়ন আমরা দিই নাই। কাতার এলএনজি, যার থেকে আমি এলএনজি না আনলে আমার শিল্প বন্ধ হয়ে যায়, তাকে আমি $250-300 মিলিয়ন আমি টাকা ডলার না দিয়ে বসে আছি। বাংলাদেশে যারা এয়ারলাইন্স আছে, যারা বিজনেস করে, তাদের টাকাটা, তারা যে টিকিট বিক্রি করলো, সেই টাকাটা তার ওন কান্ট্রিতে পাঠাতে পারছে, ফরেন এয়ারলাইন্সগুলো। তাই এই অবস্থা হয়েছে। ফরেন বড় কোম্পানি তারকে বলছে তুমি 2-3 বছর টাকা বিদেশে পাঠাতে পারবো না, আমি এখানে আসছি বিজনেস করতে, প্রফিট হলে আমি নিয়ে যাব, এই জন্য আমি এখানে আসছি না। আমি তো এই জন্যই বিজনেসে এইখানে আমি ইনভেস্ট করছি। এখন আমাকে বলেছে না, তুমি টাকা নিতে পারবে না, তুমি এখানে রাখতে হবে। তার মানে এই সময়ের মধ্যে এই জায়গায় থেকে আপনি এখন দেখেন, আপনি যদি কোনো কোম্পানিকে পান যে বলছে যে না আমি আমার টাকা রিমিট করতে পারছি না, আমাদেরকে জানাবেন। তার মানে আমরা দেখলাম যে ডলারে সয়লাভ হয়ে গেছে মার্কেট। আপনি আগে ইম্পোর্ট করা, আপনি যেমন ধরেন প্রাইভেট ইম্পোর্টার, আপনি ধরেন আপনি হুইট আনবেন 1 লক্ষ টন, আপনার এই ডলারের জন্য অস্থির হয়ে পড়তে হবে, কোন ব্যাংকে যে আপনি ডলার পাবেন সেটা দিয়ে আনতে হবে। এখন আপনি জানেন, আপনি 1 লক্ষ কেন, আপনি 1 মিলিয়ন, 10 লক্ষ আনেন, এই ডলারের কোনো অভাব নেই। ব্যাংকগুলো এখন অফার করছে, তারা এলসি দেওয়ার জন্য অফার করছে। হ্যাঁ, ব্যাংকগুলো অফার করছে এলসি দেওয়ার জন্য। আর একটা সময় দেখতাম যে বলা হতো যে এলসি তে রেস্ট্রিকশন করা হয়েছে। তাহলে আপনি বুঝেন, তাহলে ইকোনমিতে আমরা কামব্যাক করেছি। আপনি এক্সপোর্টে আমাদের গ্রোথ আছে প্রায় 9%, আমাদের ইম্পোর্টে গ্রোথ আছে। চিটাগাং পোর্টের আপনি হিসাব নেন, যথেষ্ট কামব্যাক করেছে।
অন্যান্য প্রত্যেকটা জায়গার হিসাব নেন। আমরা বলবো যে আমরা ইকোনমিতে কামব্যাক করেছি, পলিটিক্যালিও আমরা একটা স্ট্যাবিলিটিতে এসেছি, ট্রায়ালগুলো শুরু হয়ে গেছে, 4টা ট্রায়াল শুরু হয়েছে, 27টার ইনভেস্টিগেশন হচ্ছে, 16টার পুলিশ অলরেডি চার্জশিট দিয়েছে। আমরা এই ট্রায়ালগুলো তো আপনি জানেন অনেক সময় সাধ্য একটা বিষয়, হঠাৎ করে হয় না। ট্রায়ালগুলো হচ্ছে রিফর্মে আপনি দেখেন এই যে প্রোক্লেমেশনটা আমরা 5 তারিখে ঘোষণা করছি, আর যেটা কনসেনসাস কমিশনের সাথে যেটা সনদ হচ্ছে জুলাইয়ের যে সনদ, সেটা নিয়ে অনেক দূর এগিয়ে গেছে, এটাও হবে আমরা আশা করছি। তারপরে রিফর্মের পরে আপনি অন্যান্যগুলো নতুন ফরেন পলিসি আমরা দিয়েছি। আগে ফরেন পলিসি কি ছিল? এক দেশের উপরে আপনি বন্দুক দিয়ে বসেছিলেন, ঠিক না? এখন তো আমরা, চায়নাও আমার ফ্রেন্ড, আমেরিকাও আমার ফ্রেন্ড, আমার মিডল ইস্ট আমার ফ্রেন্ড, আমার ইউরোপ আমার ফ্রেন্ড, ইন্ডিয়াও আমার ফ্রেন্ড, সবাই আমার সমান। এবং সবচেয়ে বড় যেটা, আমরা মানুষের মুখের ভাষা ফিরিয়ে দিয়েছি। কেউ বলতে পারবে না যে না আমি টিভিতে যে আমি আমার মনের মতো কথা বলতে পারি না, কেউ, নট এ সিঙ্গেল পার্সন, কেউ বলতে পারবে না যে সে তার মনের মতো একটা রিপোর্ট করতে পারবে না। তাহলে আজকে জনকণ্ঠে কি হলো আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার কাছে পরিষ্কার নয়, কিন্তু আমরা যেটা শুনছি এটা ওদের ইন্টারনাল ব্যাপার। ওদের মানে কি এটা জনকণ্ঠের ইন্টারনাল ব্যাপার। আচ্ছা, আমাদের গভর্নমেন্টের কোনো ইন্টারফিয়ারেন্স নাই এখানে। আমরা কোনো প্রাইভেট কোনো কোম্পানিতে ইন্টারফিয়ার করি না। আচ্ছা, তার মানে জনকণ্ঠের যে বিষয়টি, এটা জনকণ্ঠর মালিক কর্তৃপক্ষ আর তাদের যে সাংবাদিক, তাদের মধ্যে একটা ইন্টারনাল বিষয়। সেখানে সরকারের কোনো না, আপনি যদি পান রিপোর্ট করেন। তার মানে এই জায়গাটাও আপনি বলছেন যে গণমাধ্যমকে কোনোভাবে আপনারা না, আমাদের, আপনি জানেন আমরা যখন এই গভর্নমেন্ট যখন টেক ওভার করে, আমি আপনাকে বলতে পারি এই গভর্নমেন্টের উপর ভয়ানক রকমের প্রেসার ছিল যে যারা জুলাই আগস্ট বা গত 15 বছরের হাসিনার দোসরবৃত্তি করেছে, চামচামি করেছে, হ্যাঁ, সোজা বাংলায় যেটা বলে, তাদেরকে বন্ধ করে দিতে। বিকজ এই লোকগুলো তো হাসিনার হয়ে তারা কনসেন্ট ক্রিয়েট করেছে যে এই লোকগুলোকে হত্যাযোগ্য করা যায়। এই লোক, যে লোকটা অপোজিশনের অধিকার হরণ করেছে, এই অনেক পত্রিকা, অনেক টিভি স্টেশন, তার এই কাজগুলো করেছে না। যে জুলাই যারা আন্দোলন করেছে তাদেরকে বলেছে যে এরা সন্ত্রাসী। এদের বড় বড় এডিটররা 28 তারিখে, জুলাইয়ের 28 তারিখে হাসিনাকে যে বলছে না যে আপা আরো কঠোর হয়ে এদেরকে খুন করেন, এই কথা তো বলছে, সাবটেক্সটা তো এটাই। তা আপনি এই জায়গায় যে আমরা যখন নেই, এই গভর্নমেন্ট যখন টেক ওভার করে, আমরা একটা বিশাল একটা প্রেসারে পড়েছিলাম এই গভর্নমেন্ট, যে এই পত্রিকা, যারা যেই সমস্ত পত্রিকা বা যে সমস্ত টিভি স্টেশন একদম হাসিনার একদম ভয়ানক রকমের চামচামি করছে, সব বন্ধ করে দেন। আমরা তো কোনোটা বন্ধ করি নাই। ভবিষ্যতে ধরনের অভিপ্রায় নাই? না না, তাহলে একটা বছর হয়ে গেছে, আপনি দেখেছেন না? হোমওয়ার্ক করে রেখেছেন কিনা আস্তে আস্তে বন্ধ না? কেন আমরা কেন বন্ধ করব? আমার দরকারটা কি? তাহলে আমরা আলোচনার একটু বিরতি নিবার আগে আবারও জনকণ্ঠের কথায় আসি। সেটি আপনার কাছে যতটুকু মনে হচ্ছে সেটি হচ্ছে যে তাদের আভ্যন্তরীণ, তাদের সাংবাদিক এবং তাদের ইয়ের বিষয় কি যেন মালিক পক্ষের বিষয়, সে কারণের জন্যই সেখানে এই বিশৃঙ্খলাটা। এটা তাদের বিষয়, এটা আমাদের কোনো বিষয় না। দর্শক, আমরা আবারও একটা শেষ বিরতিতে যেতে চাই এবং আমাদের সাথে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা জনাব প্রেস সচিব জনাব শফিকুল আলম রয়েছেন আমাদের সাথে। আমরা শেষ আলোচনায় আসবো। শফিক ভাই, আপনাকে নিয়ে একটু খুনসুটি করতে চাই, সেটা হচ্ছে আপনি কি নন্দিত না নিন্দিত, সে বিষয়ে আমরা আলোচনা করবো। আমরা আমাদের শেষ আলোচনা এবং রাজনৈতিক শেষ প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। এবং দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই সরকার কোনোভাবেই গণমাধ্যমে কণ্ঠকে রোধ করবার চেষ্টা করে না। যেটি গত কয়েক ঘন্টা ধরে জনকণ্ঠের বিষয় নিয়ে ঘুরপাক খাচ্ছে, সেটি স্পষ্টতেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। দর্শক, আমরা একটা শেষ বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও ফিরে এসে আমরা আমাদের প্রিয় অতিথি জনাব শফিকুল আলমের সাথে কথা বলবো। ছোটটা বিরতি। স্প্যানিশ মির্জা শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা কোন পথে রাজনৈতিক বন্দোবস্ত কথা বলছিলাম। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা সম্মানিত প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম রয়েছেন আমাদের সাথে। সবাই এই বিষয়ে যদিও ঘুরে ফিরে কয়েকবার আলোচনা করেছি, তবুও যদি একেবারে আরেকবার একটু আলোচনা করি। নির্বাচনী ফেব্রুয়ারি এবং এপ্রিলের কথা বলা হয়েছে। এপ্রিলের পরে তো নির্বাচন হবার কোনো 15 তারিখের একদিনও পরে নাই।
15 এপ্রিল 15 তারিখ হচ্ছে ম্যাক্সিমাম টাইম, এর বাইরে একদিনও টাইম না। তাহলে মানুষের মধ্যে অনেকে প্রশ্ন করে আসলে আদৌ নির্বাচন হবে কিনা, সেটা না কেন? না না, এটা ইভেন আপনি যদি এই যে রিফর্ম কমিশন, কনসেনসাস কমিশনের রিফর্ম নিয়ে যদি খুব মেজর প্রোগ্রেস নাও হয়, ইলেকশন তার মতো হয়ে যাবে। এই ব্যাপারে কোনো ধরনের কোনো ইয়ে নেই, কারণ আমরা তো আমাদের যেটা আমানত, সেই আমানতটা আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে দিয়ে আমরা আমাদের জায়গায় ফিরতে চাচ্ছি, আমরা আমাদের কাজে ফিরতে চাচ্ছি। এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট তার যে ফোকাসটা দিয়ে দিয়েছেন। আর কয়দিন আগে তো আমাদের অ্যাডভাইজার আসিফ নজরুল স্যার তো বললেনই, মানে খুব শীঘ্রই নির্বাচনের ডেট মানে টাইমলাইন হয়ে যাবে, ঠিক না? তো সে অবস্থা যদি এই টাইমলাইনের মধ্যে নির্বাচন, যেটা বলেন এপ্রিলের 15 তারিখের পরে কোনো অবস্থাতে নয়, এপ্রিলের পর্যন্ত নাও যেতে পারে, আরো আগেই হতে পারে। আচ্ছা, সেই প্রস্তুতি, সেটা তো আমরা লন্ডনে বলেছি যে এই কাজগুলো হলে আমরা ফেব্রুয়ারিতে হয়ে যেতে পারে। তো আমরা তো কিছু প্রোগ্রেস তো দেখছি, দৃশ্যমান আমরা প্রোগ্রেস দেখছি না। কনসেনসাস কমিশনের সাথে অনেকগুলো মেজর ইস্যুতে তো ঐক্যমত্য এসেছে, ঠিক না? তো এই যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কি আছে? আমার মনে হয় আপনারা যখন আমরা নির্বাচনের এই ক্যাম্পেইনটা শুরু হবে, তখন আপনারা দেখবেন, আপনারা তখনই জাজ করেন, এখন তো জাজ করেন। আপনি তখন দেখবেন যে মাঠ প্রশাসন কিভাবে কাজ করছে, সিকিউরিটি ফোর্সেসগুলো কিভাবে কাজ করছে, আমাদের গভর্নমেন্ট কিভাবে কাজ করছে, ইলেকশন কমিশন কিভাবে কাজ করছে। ওইটা দেখে না আপনারা বলবেন যে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা। কিন্তু একটি দল যে নির্বাচন কমিশনের উপর তারা কিছুটা আস্থা হারাচ্ছে, সেই জায়গাটায় যদি কেউ নির্বাচনে, আমার মনে হয় যে আমরা ক্যাম্পেইনটা শুরু হোক, নির্বাচনের শিডিউল ঘোষণা হোক, হওয়ার পর আপনারা বুঝবেন যে ওনারা কতটা নিউট্রাল। আর এটা বাংলাদেশে এই যে হাসিনার পতনের মূল কারণগুলোর সবচেয়ে বড় যদি কারণ ধরেন তো হচ্ছে সে তিনটা জেনারেল ইলেকশন রিগিং করেছে, ঠিক না? এবং আপনি দেখেন যে ইলেকশন কমিশনারদের কি অবস্থা, তাদের অনেকে এখন ইয়েতে আছেন, জেলে অ্যারেস্টেড হয়েছেন। তো এই জায়গা থেকে তো আমার মনে হয় আমরা জাতি হিসেবে সবাই শিক্ষা নিয়েছি। ইলেকশন কমিশন তো একটা আমানত নিয়েছেন, ঠিক না? এটা খুবই তাদের একটা, যে জনগণের ম্যান্ডেটটা যাতে পিসফুলি ফেয়ারলি রিফ্লেক্টেড হয়, এবং সেই বন্দোবস্ত ওনারা করবেন। সেই অর্গানায় এমনভাবে ইলেকশন করবেন যাতে কেউ একটা শব্দও না বলতে পারে। ইলেকশন কমিশন, এবং এটা আমাদেরও পবিত্র দায়িত্ব, সবাই মিলে আমরা চেষ্টা করব। এবং এটা আমাদের জনগণেরও। জনগণ যদি উৎসবমুখর পরিবেশে ভোট দেয়, হ্যাঁ, তারা যদি তাদের ক্যান্ডিডেটকে ভোট দিয়ে দেয়, কেউ এখানে রিগিং করতে পারবে না, এটা ইম্পসিবল। কোনো ফেভার কোনো দল পাবার কোনো না, আমি মনে করি না। আর প্রফেসর ইউনূস বারবার বলেছেন না, যেটা আমাদের ইতিহাসে একটা অন্যতম বেস্ট ইলেকশন হবে, উনি তো বারবার বলেছেন। এবং সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এবং এটা নিয়ে সিরিজ অফ মিটিং হচ্ছে। আমরা পরপর 2টা মিটিংয়ের আমরা কথা অলরেডি বলেছি। এই অবস্থা যেমন মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে, সেই রাজনৈতিক দল নির্বাচনে যেই ক্ষমতা আসুক না কেন, আকাঙ্ক্ষাটা হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূসকে কোনোভাবে রাষ্ট্রের কর্মকাণ্ডের সাথে যুক্ত রাখা, তার ব্র্যান্ডিংটাকে ব্যবহার করা। সেই জায়গায় কি আমার মনে হয় না উনি এটার উত্তর লন্ডনে দিয়েছেন বা জাপানে দিয়েছেন। উনি ইন্টারেস্টেড না। উনি ওনার যে সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেন, মানুষের পোভার্টি দূরীকরণে যে ওনার কাজ, সেগুলো নিয়ে উনি কাজ করতে চাচ্ছেন। সেই জায়গাটায় উনি ফিরতে চাচ্ছেন। আরও উনি যতক্ষণ উনি পারছেন, উনি এইটার পিছনে ওনার সমস্ত এফোর্ট দিতে চাচ্ছেন। উনি একটা পবিত্র দায়িত্ব নিয়েছিলেন, সেই দায়িত্বটা সুচারুভাবে সম্পন্ন করা এখনও আমাদের। ইলেকশনটা বাকি, ইলেকশনটা আমাদের মেন এখন কাজ, সবচেয়ে বড় কাজ আমাদের এটা করে উনি আবার সে আগের জায়গায় যাবেন। যারা ক্ষমতা আসবেন তাদের পক্ষ থেকে যদি অনুরোধ করা হয়, আমার মনে হয় না। আমি যেটা ওনাকে দেখেছি, আমার মনে হয় না উনি এটা শুধু, ইভেন যদি স্টুডেন্টরাও বলেন না, স্টুডেন্ট বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যেই জিতুক, ওনার এটা, বা সম্মিলিত সবাই মিলে বললেও আমার মনে হয়, কারণ উনি ওই অনেকগুলো কাজ ওনার আছে। উনি একটা বড় হসপিটাল করতে চাচ্ছেন দেশে, হ্যাঁ,
তারপরে বড় একটা ইউনিভার্সিটি করতে চাচ্ছেন। সেই কর্ম পরিকল্পনা করে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। আমরা আলোচনায় আরও কিছুটা করব, তবে আরেকটা বিষয়ের মধ্যে একটু আপনার কাছে জানি, সেটি হচ্ছে যে যেহেতু নানা সময় নানা কথা বলতে হয় আপনাকে, যেহেতু আপনি মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব পালন করছেন এবং সবসময় মাননীয় প্রধান উপদেষ্টা নানা কাজে ব্যস্ত থাকেন, আপনাকেই কথা বলতে হয়। তো সেই কথা বলতে গিয়ে অনেক সময় আপনি নন্দিত বা নিন্দিত দুটোই হয়ে থাকেন। আপনি কি মনে করেন, আপনি কি আসলে নন্দিত না নিন্দিত? এটা তো মানুষ বলতে পারবে, মানে আমি বাইরে গেলে দেখি যে সবাই তো আমার সাথে কথা বলেন, আমিও মিশতে পছন্দ করি। হ্যাঁ, অনেকে আমাকে বলেন আপনাকে অনেক লোক তো খুব ঘৃণা করেন, আমি তো আঁচ পাই না সেরকম। তবে ফেসবুকে দেখি অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করেন। তাই আপনি যদি এই ধরনের পজিশনে আসেন, আপনি এই কথাগুলো শুনতে হবেই। এটা না হওয়াটা বরঞ্চ আনন্যাচারাল, এটা হবেই। হ্যাঁ, এটা কেউ আপনাকে পছন্দ করবে, কেউ করবে না। দিস ইজ হাউ। আপনি পৃথিবীর সবচেয়ে যিনি মানে টপ লিডার আপনি যে ভাবছেন, তারও তো পপুলারিটি 70-80% হওয়াটা টাফ। তাকে কিছু বিশিষ্ট বিশাল একটা জনগোষ্ঠী তাকে হয়তো হেট করে, ঠিক না? ট্রাম্প এত পপুলার, কত পার্সেন্ট ভোট পেয়ে এসে জিতেছে বলেন? পুরো ভোটের 52%, 48% লোক তো তাকে ভোটই দেয়নি। তো যেসব বিষয়গুলো নিয়ে আপনাকে যারা ফেসবুকে বিভিন্ন জায়গায় ট্রল করার চেষ্টা করে, সেই বিষয়গুলো আসলে যদিও এরকম নয় যে দুর্নীতি, যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়া গিয়েছে, আপনি একটা জমি দখল করেছেন, একটা বাড়ি দখল করেছেন, বা একটা ওই ধরনের কোনো কিছু কিন্তু খুব একটা বেশি দেখি না। আপনার বক্তব্য বা কোনো কারণে হাসিনা সরকারের যে অন্যায়ের কথা, অত্যাচারের কথা হয়তো বেশি সোচ্চার হয়ে বলবার চেষ্টা করেন। না, এটা দেখেন, 15.5 বছর সে যে অত্যাচার করেছে, যেই আপনার আমার কোনো অধিকার ছিল না, অধিকারটা কেড়ে নিয়েছে। আমরা ভোট দিতে পারি নাই, আমাদের ছেলে মেয়েদেরকে গুম করেছে, খুন করেছে। আমাদের যারা আমরা সবাই তো গ্রামের থেকে এসেছি, আমাদের আত্মীয় স্বজন যারা বিএনপি করেছে বা জামাত করেছে, তাদেরকে 100, 150, 200, 300টা ফেক কেস দিয়েছে, ঠিক না? আজগুবি কেস। সে বসে আছে গ্রামে তার বিছানায় বা অসুস্থ, অথচ তার মানে ডিস্ট্রিক্ট টাউনে একটা ককটেল ফুটলো, তার উপরে 2000 জনের এগেনস্টে কেস, 5000 জনের এগেনস্টে কেস। কি ভয়াবহ একটা সময় গেছে। তো এই কথাটা তো বলা, এই যে সে কি ধরনের একটা লুটপাটের একটা রাজত্ব, তো প্লাস হচ্ছে লুটপাট। হ্যাঁ, আপনি ব্যাংকগুলোর কর্মকর্তাদেরকে ডেকে এনেন, প্রাইভেট ব্যাংক, তারা কি পরিমাণ ফোন কল পেত শেখ ফ্যামিলির কাছ থেকে। শেখ ফ্যামিলির কাছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেতেন যে ভাই আমাকে এই ব্যাংকে একটা ফোন করে দেন, আমার এই লোনটা দরকার। তাদের কাজই ছিল এইটা। 500 কোটি টাকার মধ্যে সে হয়তো বা 10 কোটি টাকা নিচ্ছে বা 20 কোটি একটা ফোনের কারণে প্রেশার দিয়ে। তো এই যে লুটপাটের যে একটা টাইম, আমরা পুরো ব্যাংকিং সেক্টর আমরা যখন পাই, এটা একটা পুরোপুরি কলাপসের মতো অবস্থা। আর যদি ব্যাংকিং সেক্টর সেই রকম কলাপস হতো, পুরো বাংলাদেশের ইকোনমি কলাপস হয়ে যেত। একটা দেশের ইকোনমি তো দাঁড়ায় ব্যাংকিং সেক্টরের উপরে। তো এই কথাগুলো তো আমার বলতে হয়, বারবার বলতে হয়। এনে যে কেউ যারই আছে বারবার কেন আমরা বলি এটা, যাতে এটা আরেকটা মনস্টার যাতে না তৈরি হয়, বাংলাদেশে যেন ওই যুগ না ফিরে আসে, ঠিক না? আপনি একটা পরিবারের সদস্য, শেখ ফ্যামিলির সদস্য, তাকে আমার হুজুর হুজুর করতে হবে। হ্যাঁ, সে একটা ভয়ানক রকমের একটা মাস্তানি করতেছে, সে ভয়ানক রকমের সে একটা চাঁদাবাজি করতেছে, সে গুম খুনের সাথে জড়িত, তাকে আমার স্যালুট দিয়ে চলতে হবে, তাকে কাচুমুচু হয়ে তার পাশে দাঁড়ায় থাকতে হবে। আমি তো এগুলো না, সে তো একটা কসাই ছিল। আর শেখ হাসিনাকে যদি বলেন বুচার অফ বেঙ্গল, তো এটা আপনি বলতে হবে না। আপনি যে দেখেন বিবিসিতে দেখেন না, ওরা তো আরো ভদ্রভাবে বলেছে। বিবিসি আর আল জাজিরার ইয়েতে দেখেন, সে বলতেছে যে এদেরকে লেথাল ওয়েপন ইউজ করতে, তারা পর্যন্ত বলতে দেখাচ্ছে যে কি ব্রুটাল একটা সেই করছে, এই জন্য সাম্রাজ্য, সাম্রাজ্য চালিয়েছে। আমরা সবাই প্রজা ছিলাম, আমাদের কোনো ধরনের কোনো লিবার্টি ছিল না, কোনো ফ্রিডম ছিল না। তো এইটা নিয়ে তো বলাটা হচ্ছে, আমি মনে করি এটা আমার ইমানি দায়িত্ব।
আচ্ছা, ঠিক আছে, এটা এটা আমার বলতেই হবে। এতে আমার রিস্ক আসতে পারে, সো হোয়াট। আমার বাচ্চা, বাচ্চা আমার ছেলে বয়সী ছেলেদেরকে মেরে ফেলছে না, আমি তো তাও 55-56 বছর বাঁচছি। ফায়াজ তো 17 বছরে মারা গেছে, ফারাজ ফায়াজ, ঠিক না? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থী। জি। নাফিসের তো ফ্যামিলি বোধহয় আপনার সাথে দেখাও করেছে। দেখা করেছেন, জি। কত বছর ছিল? 16 বছর, 17 বছর। সেই ইয়েতে আর্মিতে ঢুকতে চেয়েছিল, জি, ঠিক না? এদের আমি আপনি তো আপনার বয়স আমি জানি না, আমার বয়স এই যে 56 হচ্ছে, আমরা তো অনেক বছর বেঁচেছি, তো ওই না হয় মেরেই ফেলবে, কিন্তু এই কথা তো বলতে হবে, এটা একদম ইমানি দায়িত্ব, এই কথা বলতেই হবে যতদিন আছি। এই জন্য যে তার চেহারাটা উন্মোচিত করা, আর একটা হচ্ছে যে ভবিষ্যতে যাতে আমাদের আবার এই দুষ্কাল যাতে না আসে, এই ভয়ানক একটা কাল যেন না ফিরে আসে। আপনি বলছিলেন যে এই 56 বছর বেঁচেছেন, অনেকে তো একেবারেই 15-16 বছরে মারা গিয়েছে, তারপরও তো মানুষের বেঁচে থাকবার আকাঙ্ক্ষা থাকে। আপনার মধ্যে কি কোনো ভয় কাজ করে কিনা? এত কথা বলেছেন। আপনি যদি আমার গত বছরের জুলাইয়ের আমার ফেসবুকের পোস্টগুলো দেখেন, আমি মনে হয় না সেই সময় আমি তো প্রথম থেকেই এটা নিয়ে বলছি যে এটা একটা ইয়েতে যাচ্ছে, শেখ হাসিনার দিন শেষ। তখনই তো আমি 2 জুলাইয়ের 18 তারিখে যখন ওরা ইন্টারনেট বন্ধ হলো, আমি এএফপি তখন ব্যুরো চিফ, এএফপি হচ্ছে ফ্রান্সের বার্তা সংস্থা, তখন আমার বসরা বলল যে আমাদের কাছে অনুরোধ এসলো যে আপনারা ইন্টারনেট করে দেন। আমার বসরা বললো যে এটা তোমার ডিসিশন, তোমার আর তোমার টিমের মেম্বারের। আমরা সেই জায়গায় পুরো ঢাকা শহরে যারা বিদেশে রিপোর্ট পাঠায় সবার জন্য আমি ওপেন করে দিয়েছি, মানে আপনার অফিসকে ওপেন করে দিয়েছি যাতে বিদেশে রিপোর্ট পাঠায়। আপনি কিভাবে ইন্টারনেট পেতেন? আমি এটা অন্যভাবে আমরা পেয়েছি, এবং খুব পাওয়ারফুল হাই পাওয়ার ইন্টারনেট ছিল। তাহলে যত ছবিগুলি আপনার ওই সময় 18 তারিখে, মানে ওই পুরো ইন্টারনেট বন্ধের সময় যতগুলো বিদেশে যা রিপোর্ট গেছে, ভিডিও গেছে, ফটো গেছে, সব আমার এখান থেকে গিয়েছে। আপনার মধ্যে ভয় কাজ করছে না কোনো? তখন আমরা অনেকে যে বলছেন যে তারা কেউ মন্ত্রীদের কাছে আমার নামে কমপ্লেন করে আসছে, ইন্টেলিজেন্স এজেন্সির কাছে কমপ্লেন করে আসছে। একজন অ্যারেস্ট হয়েছিল কি সাইদ খান, তাকে বলে টর্চারের সময় বলতেছে যে তোমার সাথে আমার কি সম্পর্ক, এটা জিজ্ঞেস করতেছে। আমার বিষয়ে এই বিবিসির এক সাংবাদিক আমার বন্ধু লন্ডনে, তাকে এক মিনিস্টার বলেছে যে ওকে দেখবো আমরা, হ্যাঁ, আল জাজিরার এদেরকে বলেছে। কিন্তু আমার মনে হয়েছে যে আমি একটা নৈতিক দায়িত্ব পালন করতেছি। ইন্টারনেট মানুষের তো পাওয়া এটা একটা অধিকার। একেবারে শেষ 30 সেকেন্ডে যদি বলেন যে আমরা দেশটাকে কিভাবে দেখতে চাই, প্রফেসর ডক্টর ইউনূস বলি, বিএনপি বলি, জামাত বলি, এনসিপি বলি, সকলের জন্য আপনার কোনো বিশেষ মন্তব্য? আমার মনে হয় যে এটা সবার জন্য, এটা একটা ট্রুলি ডেমোক্রেটিক কান্ট্রি, প্রসপারাস কান্ট্রি, যাতে আমার দেশের একটা ছেলে, মানে আমি একটা বাবা হিসাবে, আপনি একটা বাবা হিসাবে, যাতে আমার ছেলে বিদেশে যে সেটেল যেগুলো না হয়, আমি এখানে আছি আর ছেলে বাইরে আছে। আমি এমন একটা প্রসপারাস কান্ট্রি যেখানে আমার যাতে যারা আমার ভাই বোনরা যারা বিদেশে, তারা যেন মনে করে ওকে আমি এখন বাংলাদেশে ফিরে আসি। এমন একটা সুখী, সমৃদ্ধ এবং শান্তিপ্রিয় একটা দেশ, যেখানে কারো অধিকার আর জীবনে কেড়ে নেওয়া হবে না। এবং এমন সব লিডার আসবে, সে ধরেন 22 বছরের ছেলেও আমাদের লিডার হতে পারে, 30 বছরের ছেলেও আমাদের লিডার হতে পারে, যে ডেমোক্রেটিক্যালি আমাদেরকে দেশটাকে রান করবে। কেউ যেন তার মানে আত্ম অহমিকা বা কোনো মানে তাকে আমার ওয়ার্শিপ করতে যাতে না হয়। উনি পাওয়ারফুল আছেন। আমি একটা প্রাইম মিনিস্টার যখন হেঁটে যাবে, আমার আসলে যেন আমার না দেখতে হয় যে একটা প্রাইম মিনিস্টার যাচ্ছে, কি যাক না। এমন একটা দেশে আপনি ব্রিটেন বা অন্যান্য দেশে দেখবেন যে, বা নেদারল্যান্ডে ওদের যে এখন যে ন্যাটোর যে চিফ মার্ক রুটে বা রাটে, ওর উচ্চারণটা দেখে নিয়েন, তো ও তো সাইকেল চালিয়ে অফিসে আসতেন, কেউ ভ্রুক্ষেপ করে দেখতেও না যে ওদের প্রাইম মিনিস্টার সাইকেল। এই দেশটা আমরা দেখতে চাই, যে রমনার পাশ দিয়ে সে যখন ইয়েতে যাচ্ছে, সে সাইকেল চালিয়ে যাচ্ছে, বা একটা ছোট কার, সামনে কোনো হুইসেল আলা কোনো গাড়ি নাই, সে কারের মধ্যে দিয়ে যে অফিসে যাচ্ছে। এই একটা দেশ আমরা, একটা নর্মাল
একটা দেশ, আমরা একটা নর্মাল দেশ দেখতে চাই। জি, প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এবং আমরা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা এমন একটা দেশ চাই যে দেশটা গণতান্ত্রিক, শান্তিপ্রিয়, সকলের অধিকার যাতে প্রতিষ্ঠা হয় এবং সেখানে যাতে কোনোভাবে অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন এবং স্বৈরাচার, যেটা ফেসিস্টের কথা বলা যায়, সেই ধরনের ফেসিস্টের কোনো আচরণ যাতে ফিরে না আসে, সেই আশাবাদী ব্যক্ত করেন আজকের আমাদের অতিথি মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত প্রেস সচিব জনাব শফিকুল আলম। আমরাও কিন্তু একই প্রত্যাশা করি। আমরা বাংলাদেশটাকে একটা উচ্চ শিখরে দেখতে চাই, গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে দেখতে চাই, যে বাংলাদেশ হবে আমার, আপনার, আমাদের সকলেরই একটি প্রিয় বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে এবং আমাদের আজকের প্রিয় অতিথি জনাব মোহাম্মদ শফিকুল আলম, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের ইস্পানি মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।